পাঠচক্রে উপস্থিত আন্তর্জাল আন্তর্জাল উপস্থিত সমস্ত শ্রোতৃমণ্ডলকে সুস্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই প্রায় অবগত আছেন যে স্বামী বিবেকানন্দ লোক সংসদ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তার যে কাজের ডালি নিয়ে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গ শাখাও তারই এক অংশ মাত্র। সাধারণত আমরা বিচারধারা বিভাগের পক্ষ থেকে 31 তারিখ যুক্ত মাসগুলিতে সন্ধে 7টায় এই পাঠচক্রের আয়োজন করে থাকি। আমাদের এই পাঠচক্রের শীর্ষক বঙ্গীয় মহাপুরুষ, তাদের আদর্শ ও বিচার। এই শীর্ষক অবলম্বনে আজ আমাদের মধ্যে বিষয় উপস্থাপক আলোচক রূপে যিনি উপস্থিত আছেন, অত্যন্ত শ্রদ্ধেয়া ভারতীয় শাস্ত্র, ভারতীয় ইতিহাস, প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃত শাস্ত্রের মূর্ধন্যভূত পণ্ডিত প্রবর ডক্টর সুদীপা বন্দ্যোপাধ্যায় মহোদয়, কলকাতাস্থিত বিদ্যাসাগর মহাবিদ্যালয় সংস্কৃত বিভাগে সুদীর্ঘ 35 বছর তার কর্মজীবন, সমান্তরালভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগেও তিনি অতিথি প্রাধ্যাপিকা রূপে কাজ করে চলেছেন এখনো। আজ আমরা আমাদের লোক সংসদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। সভাপতি রূপে আজকে যিনি উপস্থিত আছেন, কাঁথি প্রভাত কুমার মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধানা, স্বামী বিবেকানন্দ লোক সংসদের আজীবন সদস্য এবং পশ্চিমবঙ্গ সক্রিয় কার্যকর্তা ডক্টর মৈত্রেয়ী জানা মহোদয়। এছাড়া আমাদের লোক সংসদের পশ্চিমবঙ্গ শাখা তথা সমগ্র কেন্দ্রীয় শাখার বিভিন্ন কার্যকর্তা, শ্রোতৃমণ্ডলী, বিদগ্ধ পণ্ডিতগণ, সকলকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা আমাদের নিয়ম রীতি অনুসারে বিবেক বাণী পাঠ করব। বিবেক বাণীর মাধ্যমে আমরা আজকের সভার প্রারম্ভ করব। তাই বিবেক বাণী পাঠ করার জন্য আমি অনুরোধ করছি অন্ধ্রপ্রদেশের তিরুপতি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের ছাত্র শ্রী অমল পণ্ডাকে। প্রণাম। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বিরাভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ।
ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ অমলকে। এখন আমরা আমাদের মধ্যে উপস্থিত যে বক্তা, তার আজকের যে বহু প্রতীক্ষিত বিষয়, অতীশ দীপঙ্কর শিজ্ঞান বিস্মৃত প্রায় বাঙালি মনীষা। ভারতবর্ষ জ্ঞানের দেশ, সাধনার দেশ। এই ভারতবর্ষ মানবতার দেশ। এই ভূমি জন্ম দিয়েছে বেদান্ত, বৌদ্ধ, জৈন, সাংখ্য প্রভৃতি দর্শন, যেমন একাধারে সেই রূপ এই ধরনীতে জন্মেছেন বুদ্ধ, বরাহ, মিহির প্রভৃতি বিশ্বমানের মনীষীগণ। ধারায় আরেক উজ্জ্বল নক্ষত্র হলেন শিক্ষা, যার আলো ছড়িয়ে পড়েছে বাংলা তথা ভারত থেকে তিব্বত, চীন, নেপাল থেকে মঙ্গোলিয়া পর্যন্ত। এই আমাদের যে সতীশ দীপঙ্কর শিজ্ঞান দিয়েছেন বিস্তৃত ম্যাডামের বিষয়ে আমরা সত্যিকারেই যেন বাঙালি থাকেন। যিনি আছেন অধ্যক্ষ মহাশয়া ডক্টর জানা মহোদয়কে আমি অনুরোধ করছি উনি সংক্ষিপ্ত অধ্যক্ষ ভাষণের মাধ্যমে। ବାବୁ ସୁଦୀପ ମା ଆପଣଙ୍କର ଭିଡିଓ ବନ୍ଦ କରିଦିଅନ୍ତୁ, ଶୁଭୁନି ସାଉଣ୍ଡ ଆସୁଛି। ଭିଡିଓ ବନ୍ଦ କରିଦିଅନ୍ତୁ ଆପଣ, ଶ୍ରୀକାନ୍ତ ବାବୁ, ସୁଦୀପ ମା। হ্যালো, হ্যাঁ ম্যাডাম দিଅନ୍ତୁ নিশিকান্ত বাবু, নিশিকান্ত ভিডিও বন্ধ করে। এত আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। এটা আমার কিসের আওয়াজ হচ্ছে? অসম্ভব আওয়াজ। নিশিকান্ত ভিডিওটা বন্ধ করে দেন তো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে একাধিক মানে অডিও অন আছে, ওই জন্য হচ্ছে। যিনারা বলছেন ওনার অডিওটা শুধু অন থাকুক, বাকি অফ থাকলে আর এই আওয়াজটা হবে না। ওই সুদীপাকে বলুন তার মাইকটা বন্ধ করতে, মিউট করতে। ম্যাডাম এবারে বলবেন। ম্যাডাম একটু অফ করুন, দিলে মৈত্রেয়ী ম্যাডাম বললে তারপরে আপনার অডিওটা অন করবেন। আচ্ছা, এমনিতেই তো আমি অডিবল হচ্ছি কি? শোনা যাচ্ছে পরিষ্কার? বলুন। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকেই। আজকের এই আন্তর্জালিক মাধ্যমে উপস্থিত বক্তা সহ সমস্ত গুণীজন এবং আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রীকেও আমি দেখতে পাচ্ছি। সকলের জন্য যথাযোগ্য স্থানে আমার সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা রইল। এখন তো আমাদের পুজোর মরশুম শেষ হয়নি বলাই চলে, কারণ আজকেও তো জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী। তো সকলকেই বিলম্বিত শুভ বিজয়ার শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা এবং দীপাবলির সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বক্তব্য বিষয় নিয়ে কথামুখ হিসেবে শুভময় বাবু যা যা বললেন, তারপরে আমার বক্তব্য দীর্ঘায়িত করে আমি এই অনুষ্ঠানটিকে আর বহু প্রতীক্ষিত রাখবো না। কারণ সুদীপা ম্যাডামকে আমি ব্যক্তিগতভাবে
একবার দেখেছি এবং ওনার সম্পর্কে অনেক কথা শুনেছি। জানি না ম্যাডামের আমার কথা মনে আছে কিনা। তো হ্যাঁ, মনে আছে, মনে আছে। তো যাই হোক, সুদীপাদি সুবক্তা হিসেবেই আমাদের সংস্কৃত জগতে সুবিদিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের তিনি প্রথিতযশা সংস্কৃত বিভাগীয় প্রধান হিসেবে তার কর্মজীবন শেষ করেছেন সদ্যই, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যথেষ্ট সুনামের সাথে এখনো পর্যন্ত তিনি অধ্যাপনার কাজ চালিয়ে যাচ্ছেন। তো আজকের যে বিষয় এবং আজকে এই যে স্বামী বিবেকানন্দ লোকশিক্ষা সংসদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা যে ধরনের বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিত তৈরি করতে পারি, সেখানে কিন্তু বাঙালি এবং বাংলা এবং বাঙালির যে অবদান বা বাঙালি মনীষাদের চর্চা বা চর্চা আমরা করে থাকি এখানে। তো আজকে এই বিস্মৃত প্রায় বাঙালি হিসেবে অতীশ দীপঙ্করকে আমরা আজকে এখানে আলোচনা করবার জন্যে, তাকে নিয়ে আলোচনা করবার জন্যে ডক্টর সুদীপা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি। অতীশ দীপঙ্কর সম্পর্কে আমরা সকলেই মানে অল্প বিস্তর জেনেছি আমাদের একেবারে স্কুল জীবনের প্রাথমিক ইতিহাস চর্চার ক্ষেত্র থেকে, কিন্তু ঠিক তারপরেই কোন অজানা কারণে জানি না যে বাঙালির বাঙাল মানে আমাদের বঙ্গদেশের মনীষীদের জীবনচর্যার আলোচনাতে অতীশ দীপঙ্কর যেন কোথাও হারিয়ে গেলেন। সেই অনুযায়ী উনার আলোচনা বা সেই অনুযায়ী উনাকে আমরা যথাযোগ্য সম্মান বোধহয় দিতে পারিনি এখনো পর্যন্ত। বহু রিসার্চ সেন্টারে উনাকে নিয়ে গবেষণা হয় এবং এখনো হচ্ছে বা হয়েওছে আগে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপিত হয়েছে তার নামে, কিন্তু যেভাবে উনার প্রচার এবং প্রসার হওয়া উচিত ছিল, কারণ এই বাঙালি মনীষা কিন্তু আমাদের বঙ্গদেশ ছাড়িয়ে সমগ্র ভারতের ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে কিন্তু তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত ভূখণ্ডে তার সুবিদিত কর্ম প্রবাহকে বিস্তারিত করতে পেরেছিলেন। কিন্তু সেই বিস্তৃতিকে আমরা বোধহয় সঠিক মূল্যায়ন করবার জায়গাতে বোধহয় ছিলাম না, বা এখনো বোধহয় নেই আমরা। তো লোকশিক্ষা সংসদের পক্ষ থেকে এই প্রয়াসকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনার অবসর রয়েছে আমাদের, এবং বক্তাকে ডক্টর সুদীপা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই বিষয় নিয়ে আজকে বলবেন, এবং আমরা তার সুচারু বচন থেকে অতীশ দীপঙ্কর সম্পর্কিত বহু অজানা তথ্য এবং তত্ত্ব আমরা জানবো তার অমূল্য বক্তব্যের মাধ্যমে। এবং যে বিষয়গুলো আমাদের অজানা রয়ে গেছে, আশা করি সেই সমস্ত অজানা দিক বা বহু জিজ্ঞাসিত যে সমস্ত বিষয় রয়েছে সেই জিজ্ঞাসা আমাদের আজকে মিটবে আমাদের সুদীপাদির বক্তব্যের মাধ্যমে। তো সুদীপাদিকে অনুরোধ করব এবং উপস্থিত সমস্ত সভ্যকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে সুদীপাদিকে অনুরোধ করছি সুদীপাদির বক্তব্য উপস্থাপিত করবার জন্যে। সুদীপাদি, প্লিজ। নমস্কার সবাইকে, আমার অভিনন্দন। মৈত্রী খুব সুন্দর বললে, শুভময় তো মানে একেবারে সূচনা করেই দিয়েছে। আসলে আমি না বলার সময় আমার মনে হচ্ছে ভিডিওটা অফ করে বললে ভালো হবে নাকি একটু অফ করি, কারণ আমি দেখছি আর অডিও তো রয়েছে, আমি অন্য সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি, আমার ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে। তো যতক্ষণ দেখছি যদি অসুবিধে না হয় তাহলে অন করা থাকবে, নাহলে আমি যদি দেখি চার্জ কমে গেছে আমি অফ করে দেবো ভিডিওটা। আচ্ছা, প্রথমেই বলি যে এটা সত্যি যে সংস্থা আজকে যে আলোচনার আয়োজন করেছেন, এটা সত্যি কিন্তু ভীষণ রকম একটা মানে নতুন করে নিজেদের পাওয়ার কথা, নিজেদেরকে জানা। হ্যাঁ, বাংলাদেশ, বঙ্গভূমি তথা ভারতবর্ষ, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা, ভারতবর্ষকে, ভারতীয় সভ্যতাকে শ্রেষ্ঠতম সভ্যতা বললেও অত্যুক্তি হয় না। আমি এটা আমার প্রায় মুদ্রাদোষ হয়ে গেছে এই কথাটা বলার জন্য। আর সত্যি আমি খুব সচেতন ভাবে এই দুটো আতিশায়নিক প্রত্যয় ব্যবহার করি। সারা পৃথিবী তার যে দেশের দিকে তাকিয়েছিল, তাকিয়ে আছে, তাকিয়ে থাকবে, সেই দেশ হলো ভারতবর্ষ, ভারতীয় সভ্যতা।
তো যাই হোক, তার একটা দিক, বঙ্গদেশ তো আলাদা কিছু নয়। আর আমার ভীষণ মনে হয় যে যে কোনো কারণেই হোক, আমরা যেন আমাদের যে মাটিতে দাঁড়িয়ে আছি, যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে, বিশেষত আমাদের এই পূর্ব ভারতের আজকের জায়গায় আমরা যেন মনে হয় যে একটু অস্বীকার করতে পারলে খুব খুশি হতে পারি, খুশি হই। এইরকম একটা মানসিকতা, আধুনিক প্রবণতা ভীষণভাবে দেখা দিয়েছে। জানি না আমরা, আমার ভারতবর্ষ কি আমরা কেউ জানি না। তো যাই হোক, সেইখান থেকে এই সংস্থা যেভাবে ভারতীয় সংস্কৃতির সেবা, তার প্রচার, তার সঙ্গে বঙ্গভূমিকে সংযুক্ত রেখে যে জিনিস চালিয়ে যাচ্ছেন, যেভাবে কাজ করছেন, তাকে সত্যিই সাধুবাদটা খুব কম হয়ে যায়। আর এখানে যারা বিদ্বজ্জন, গুণীজন আছেন, সকলকেই, যারা সারস্বত সেবায় নিযুক্ত, ওই সোপানে একটির পর একটি স্তর অতিক্রম করছেন, তাদের সকলের কাছেই আমার বিনম্র শ্রদ্ধা, বিনম্র অভিনন্দন। আজকে অতীশ দীপঙ্কর সত্যি তিনি বিস্মৃত প্রায়। আমরা সাধারণত এই ছবিটি আমি দীপঙ্কর শুভময়কে বলেছিলাম, বাবু এই ছবিটা একটু দে। অতীশের ছবিও আমরা পাই না। মজার ব্যাপার কি বলুন তো, তিব্বত থেকে আরম্ভ করে দক্ষিণ পূর্ব এশিয়া, সমস্ত জায়গায়, চীন, মঙ্গোলিয়া, যেখানে যাকে একেবারে অতীশা মানে শ্রেষ্ঠ, অতীশা তো তার একটা উপাধি বলতে পারেন, সিজ্ঞানের মতোই, অথচ আমার দেশে, আমাদের বঙ্গভূমিতে তিনি যেন কিরকম একটা অপাঙ্ক্তেয় হয়ে গেছেন। মৈত্রেয়ী বলল যে তাকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে প্রথম কাজ করেন হরপ্রসাদ শাস্ত্রী, আর আরেকজনের নামও, আরো বহু বঙ্গ মনীষা আছেন। যেমন আপনারা বোধহয় শুনেছেন শরৎচন্দ্র দাস, যিনি 1930 সালেরও আগে তিব্বতে যান পায়ে হেঁটে। কোন রাস্তা দিয়ে গেছেন জানেন? গিয়েছিলেন ওই, এই আমার চার্জের, আমি একটু অফ করে দিচ্ছি, তিনি গিয়েছিলেন ওই আপনার যে রাস্তা দিয়ে অতীশ দীপঙ্কর যান, সেই পথ দিয়ে, সেই নেপাল, ট্রাকসৌল, তরাই হয়ে যান। আবার তার বেশ কিছুদিন বাদে আরেকজন, এর নাম বোধহয় আপনারা অনেকে জানেন, একটা খুব বিচিত্র জীবন, তার বৈচিত্র্যময় জীবন, তিনি হলেন রাহুল সাংকৃত্যায়ন। কমিউনিস্ট হয়ে গিয়েছিলেন, একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, পরের দিকে কমিউনিস্ট। কিন্তু তিনি যখন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেই সময় তার অনুসন্ধিৎসার জন্য তিনি তিব্বত যান। তারও যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, অতীশাকে জানা। এখন আমরা, আমার বরাবরই অতীশ দীপঙ্কর সম্পর্কে একটা ভীষণ কৌতূহল, আমার কেন, আমাদের সকলেরই। মৈত্রী যেভাবে বললো, আমার মনে হয় মৈত্রীর কথাটা সকলেরই কথা। সত্যেন্দ্র দত্তের আমরা কবিতায়, এটা আমরা অনেকেই পড়েছি, সত্যেন্দ্রনাথ দত্তের ভারী সুন্দর এই কথাটা আমরা জানি, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। এই যে এইটুকু কথা, অনেক বড় কবিতা, তার মধ্যে জাস্ট এইটুকু কথা, এর মধ্যে যে কত ইঙ্গিত, তাৎপর্য লুকিয়ে আছে আমরা কিন্তু অনেকেই জানি না। সেটা বলার আগে শুরু করি কিভাবে অতীশের জীবন চরিত। অতীশ দীপঙ্করের অজস্র, আপনারা জানেন টিবেটান তানজুর, কনজুর আর তানজুরের কথা আমরা অনেকেই জানি। এই তানজুর যেটা কাঠের ওপরে, পাটাতনের ওপর লেখা, হিস্ট্রি অফ টিবেট প্রচুর রয়েছে। ওয়াডেল, রকস্টার এরা অনেক কাজও করেছেন। এই তানজুরের মধ্যেই আমরা অতীশ দীপঙ্করের জীবন চরিত্রের একেবারে ডিটেল, মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা অনেক পেয়েছি। তারপরে সেখান থেকে শরৎচন্দ্র দাস, তিনি কিন্তু প্রথম তিব্বতে গিয়ে তিব্বতী ভাষা, উনি লাসা পর্যন্ত গিয়েছিলেন, থেলিং হয়ে লাসা। ওখানে আর কি কষ্ট করে গেছেন আপনারা জানেন, তিব্বতকে নিষিদ্ধ দেশ বলতো। রাহুল সংকীর্তনের গ্রন্থটিও আছে তার অনেক পরে, শরৎচন্দ্র দাস মহাশয়ের বহু পরে যান, গ্রন্থটির নামও আছে এবং বইটি এখন অধুনা লুপ্ত। আমি খুঁজছি, আমার কাছে ছিল একটা কপি, বোধহয় আপনারা কেউ কেউ অনেকেই পড়েছেন বা কেউ কেউ পড়েছেন। নিষিদ্ধ দেশে 1.25 বৎসর, অসাধারণ গ্রন্থ রাহুল সংকীর্তনের।
টাইম সংকীর্তনের ভোলগা সে গঙ্গা, ভোলগা থেকে গঙ্গা অনেকেই পড়েছে, কিন্তু নিষিদ্ধ দেশে 100 বৎসর এই গ্রন্থটি প্রথম দিকে দেশ পাবলিকেশন থেকে বেরিয়েছিল। তো ওখানে আমি নিজে প্রথম অতীশ দীপঙ্কর সম্বন্ধে মৈত্রেয়ী যেরকম বললো না, আমরা ওইটুকুটুকুই জানতাম, একটু একটু কথা, কিছু কিছু তথ্য পাই, তারপর থেকেই খুঁজতে থাকি। তারপর যাই হোক, হরপ্রসাদ শাস্ত্রী এই শরৎচন্দ্র দাস যখন তিব্বতে গিয়ে তিব্বতী ভাষা শিখে অত্যন্ত কষ্ট করে ওই তানজুর থেকে অতীশের জীবনচরিত ব্রুস্তন, অতীশের তিব্বতের প্রধান শিষ্য, যাকে আমাদের গৌতম বুদ্ধের শিষ্য আনন্দের সঙ্গে তুলনা করা হতো, সেই ব্রুস্তনের ব্রুস্তন, এবং যাকে জিনকর বলা হতো, যার বৌদ্ধ মানে তার ভিক্ষু নাম আর কি, তার লেখা আছে। তারপরে শ্রমপা তিব্বতী নাম, কল্যাণ মিত্র, শ্রগপা বা শ্রমপা, কল্যাণ মিত্র বৌদ্ধ নাম, বৌদ্ধ ভিক্ষু পরিচয় তারও আছে। এরকম বেশ বহু রয়েছে, তো বেশিরভাগই তিব্বতী ভাষা। তো তানজুর থেকে নিয়ে শরৎচন্দ্র দাস মহাশয় অতীশের জীবনচরিত অনুবাদ করেন, এবং ওয়াডেল, রকস্টার, এদেরও বহু আছে, হিস্ট্রি অফ টিবেট, তার মধ্যেও প্রচুর অতীশ দীপঙ্করের সম্বন্ধে অনেক জানা যায়। প্রথম হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি, আর তারপরে দীনেশচন্দ্র সেন, অতীশ দীপঙ্করের, যাকে আমরা দীপঙ্কর সিজ্ঞান বলি, তার উপরে বেশ কিছু লেখা, যেটা আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদেও আছে, প্রচুর মানে গ্রন্থ না হলেও বহু রচনা লেখা হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন। এবং আপনারা একটি বইয়ের নাম জানেন বোধহয়, বিক্রমপুরের ইতিহাস। এই বিক্রমপুরের ইতিহাসে যোগেন্দ্রনাথ গুপ্ত, হ্যাঁ, ইনি, অম্বিকাচরণ, এরা বিক্রমপুর, ঢাকা বিক্রমপুরের ওই যে পুরো অঞ্চল, তার ঐতিহাসিক বা পটভূমিকা থেকে আরম্ভ করে সমস্তটা করতে গিয়ে তাদের সেখানকার যারা মনীষী, এক কথায় বঙ্গভূমি বলতে পারেন, যদিও বঙ্গ বলতে যেটা যে জায়গাটা বলি সেটা একটু পরে, যাই হোক, তার সঙ্গে বহু লিপি, শিলালিপি যাকে বলি, সেই সমস্তগুলো নিয়ে কিন্তু কাজ করছে। পরবর্তীকালে অলকাচার্য চ্যাটার্জির বা অনুবাদ আছে, আমাদের লামা তারনাথের কিছু আছে, এরকম বহু রয়েছে, কাজ করেছেন আতিশা অ্যান্ড টিবেট, এর উপর অনেক কাজ আছে। মজা হচ্ছে আমাদের এখানে আমরা সেভাবে পাইনি, গবেষণা কিছু হচ্ছে ঠিকই, কিন্তু সেইভাবে কাজ কিন্তু হয়নি। এবারে আমরা আসি যে কেন অতীশ দীপঙ্কর। আমাকে শুভময় বলেছিল যে বাঙালি মনীষা, আমার মনে হলো 19 শতকের বাঙালি মনীষা যারা রয়েছেন, মনীষা, বঙ্গ মনীষা, 19 শতক 20 শতক সবাই আমরা জানি, কিন্তু আমরা কজন পক্ষধর মিশ্র সম্পর্কে জানি? আমরা কজন ধীমান বিটপাল সম্বন্ধে জানি, বিখ্যাত যারা ভাস্কর? আমরা কজন জানি অতীশ দীপঙ্কর? ওইটুকুই জানি যে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তিব্বতে, কিন্তু কিভাবে, কি কষ্ট করে, কেমন করে গেছেন, আর সমস্ত, শুধু তিব্বত নয়, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং শুধু পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব নয়, মঙ্গোলিয়া, চীন, সেখান থেকে জাপানের সমস্ত একটা মানে ভাস্ট জায়গায় অতীশ যেভাবে, অতীশা, দীপঙ্কর, সিজ্ঞান যাই বলি, যেভাবে ভারতীয়, শুধু বৌদ্ধ ধর্ম তো আলাদা কোনো কিছু নয়, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন, আমরা সেই চোখেই দেখবো তাকে, সেটা কিন্তু তার জন্যই তিনি প্রণম্য, তিনি নমস্য। অতীশ দীপঙ্কর সম্বন্ধে জানা, তার সময় আর তার জন্মস্থান, জন্ম সময় ইত্যাদি বলার আগেই আমাকে একটুখানি, আমরা যদি একটু ধরুন বঙ্গদেশ, বঙ্গ সমতট, হারিকেল, চন্দ্রদ্বীপ, এরকম অনেকগুলো নাম কিন্তু আমরা পাচ্ছি বেদে, ওইদেরও ব্রাহ্মণে পাচ্ছি, বহু জায়গায় পেয়েছি আমরা, অথবা বেদে পাচ্ছি, রামায়ণে, মহাভারতে, এগুলো তো পেয়েছি। বেশিরভাগই হিস্ট্রি অফ বেঙ্গল পড়েছেন আর সি মজুমদারের, সকলেই জানেন
ওটা না পড়লেও তার বাংলা অনুবাদ নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস সকলেই জানেন। তো মজার ব্যাপার হচ্ছে পুণ্ড্রবর্ধন বঙ্গ কথাটা কিন্তু, বঙ্গটা যে সত্যি জায়গা, অঙ্গবঙ্গ কলিঙ্গ আমরা এরকম বলি। অঙ্গ মানে আমরা বলি এখনকার বিহার, আর অনেকে বলেন না ওই মগধ দক্ষিণ বিহার ওইটা অঙ্গ। কলিঙ্গ উৎকল তা নিয়েও আবার অনেক রয়েছে। বঙ্গ নিয়েও কিন্তু, বঙ্গ তাহলে কোনটা? রাড়া, যাকে লামা তারনাথ বলছেন লাড়া, রাঢ় বঙ্গ। বরেন্দ্র ভূমি রামচরিতে রয়েছে, বরেন্দ্র কথা, বরেন্দ্র বারেন্দ্রী বরেন্দ্রী এ তো রয়েইছে। উত্তরবঙ্গ অবিভক্ত দিনাজপুর, রাজশাহী সমস্তটাই আজকের উত্তরবঙ্গ, মানে পূর্ব মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে যে, এবং সেখানেই একটি নাম আসে পুণ্ড্রবর্ধন। এই নামটা সকলেই পরিচিত। পুণ্ড্রবর্ধনের ভুক্তি, ভুক্তি মিন্স ডিস্ট্রিক্ট, ভুক্তি মিন্স কেউ কেউ এটা অনেকগুলো কেউ বলে না শুধু ডিস্ট্রিক্ট না, পুণ্ড্রবর্ধন এতটা বিস্তৃত ছিল যে ওটাকে প্রদেশ বললেও কম বলা হয় না। তাহলে তার পরিধি বঙ্গ তাহলে কোনটা? যোগেন্দ্রনাথ গুপ্ত বা অনেকেই বলছেন যে দেখো বঙ্গ বলতে রাঢ়া তিনটি সমতট, আজকে তাম্রলিপ্ত বা এই অঞ্চলগুলো, যেটা বঙ্গ মানে বিক্রমপুর, বিক্রমণিপুর যাকে বলা হতো, এবং বরেন্দ্রী যেটা হচ্ছে ওই পুণ্ড্রবর্ধন অবিভক্ত পুরো অঞ্চল, বরেন্দ্র ভূমি, বরেন্দ্রী যাকে পরবর্তীকালে আমরা বরেন্দ্রী বলি, পুণ্ড্রবর্ধনেরই অংশ। আবার পুণ্ড্রবর্ধন বাড়তে বাড়তে ওই বিক্রমপুর পর্যন্ত, বিক্রমণিপুর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, কারণ সেটা আমরা বেশ কিছু ইনস্ক্রিপশন থেকেই বুঝতে পারি। পালেদের সময় পাল সাম্রাজ্যের টাইম যদি আমরা বলি, সময় মোটামুটি সপ্তম শতক না অষ্টম শতক, কারণ সপ্তম শতকের মাঝামাঝি শশাঙ্কের তো তারপরেই তো শশাঙ্কের পর থেকে 100 বছর সকলেই জানি ওইসব মাচ্ছন্ন, মানে একটা বিচ্ছিরি অরাজকতা ছিল। মোটামুটি 770 65-70 বা ওইরকম সময়ে গোপালকে আমরা, গোপালের নাম পাই, যাকে সিলেক্টেড করা হয়, সিলেক্টেড বা ইলেক্টেড যাই বলুন না কেন, তারপরে ধর্মপাল ইত্যাদি। এবং এরা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এপিগ্রাফিক্যাল রেকর্ডগুলো দেখলে বোঝা যায়, ইনস্ক্রিপশনগুলো, দানপত্রগুলো দেখলেই বোঝা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে দীপঙ্কর শ্রীজ্ঞান আর বৌদ্ধ ধর্ম এই দুটো একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তা কেন এরকম বলছি, তার আগে একটা কথা বলি। আমরা যতজন যারা দর্শনের শুভময় নিজে আছেন বা এখানে অনেকেই আছেন, সংস্কৃত ভারতীয় সংস্কৃতি, সংস্কৃত ভাষা তো ভারতীয় সংস্কৃতির যতগুলি ক্ষেত্র আছে, বেদ বলুন, দর্শনের তো বিভিন্ন ভাগ, 6টি দর্শন কেন 9টি দর্শন, তার মধ্যে 6টি ষট দর্শন, এবং স্মৃতি মানে ধর্মশাস্ত্র, তারপরে আপনার যেটাকে আমরা সায়েন্স এন্ড টেকনোলজির মানে পেন্টিং, আইকনো, মূর্তি তত্ত্ব, তারপরে শিল্প, ভাস্কর্য, তারপরে আপনার আমাদের যেটাকে বলি আমরা প্রযুক্তি বিজ্ঞান। তার এমন কোনো সেক্টর ছিল না যে একটা সর্বোচ্চ স্তরে পৌঁছানো সভ্যতার যা যা প্রয়োজন সবটাই ছিল। আর সবগুলোরই মধ্যে প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা, এটাতে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আর তারই সঙ্গে পাশাপাশি ছিল প্রাকৃত, পালি, বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে। এখন দর্শনের ক্ষেত্রে বলি, যারা আমরা এমনিতেও দেখেছি সাংখ্য বলুন, বেদান্ত বলুন, বা ন্যায় বৈশেষিক বা যে দর্শনই ষট দর্শনের, সবের মধ্যেই কিন্তু বৌদ্ধ ধর্ম তো ষষ্ঠ পঞ্চম শতক থেকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে যদি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়, তারপর একটা ধারা চলছে। বৌদ্ধ ভিক্ষু শ্রমণ যাই তারা যে শাস্ত্র চর্চা করতেন, স্বাভাবিকভাবেই এই ন্যায়, বেদান্ত, সাংখ্য, মীমাংসা সবগুলোই কিন্তু তার সঙ্গে জড়িয়ে যেত। কেন হতো?
আমরা বলি যে বেদানুগামী আর বেদ বিরোধী। আসলে কি সত্যি সত্যি, আমি কিন্তু দর্শনের লোক নই, আমার সাধারণ অনুভূতি যা বলে, সাধারণ বোধে আমার যা মনে হয় যে প্রকৃতপক্ষে কিন্তু হয়তো কিছু মতের দিক থেকে আলাদা কিছু আহ ধারা প্রবর্তন করেন গৌতম বা তার পরবর্তী। আমরা জানি যে ওই যাজ্ঞিক কাজকর্ম তারা করতেন না, পছন্দ করতেন না, বা ওগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু একটু যদি দেখা যায় যে তর্কশাস্ত্র, ব্যাকরণ, যেমন বৌদ্ধ ব্যাকরণও রয়েছে, কিন্তু তার বেসগুলো কিন্তু সবই এই সংস্কৃত ভাষায় রচিত আমাদের যে দর্শন বা ব্যাকরণ, সেই বিষয়গুলি। এবং যে কারণে যত আমাদের বৌদ্ধ ভদন্ত আচার্য, মহাস্থবির, স্থবির, এদের কথা পাচ্ছি, সকলেই কিন্তু প্রথমেই এই বিষয়গুলিতে আগে পারঙ্গম হয়ে, কারণ আমি যদি বলি, যে কোনো পণ্ডিত ব্যক্তি তিনি যখন কোনো একটিকে খণ্ডন করতে চান, তার আগে তো যে মতটিকে খণ্ডন করছেন সেই বিষয়টা তাকে জানতে হবে, তবে তো তিনি খণ্ডন করবেন, তবে তো বুঝবেন যে তার কোথায় সমস্যা রয়েছে। তো সেই কারণেই হয়তো এই বিশেষত ন্যায় শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্রে ভয়ঙ্কর রকমের বুৎপত্তি তাদের থাকতো। আর পূর্ব ভারতের যে আমরা বৌদ্ধ ধর্মের যে প্রচার প্রসার হয়েছিল, সেই সময় যতগুলি ইউনিভার্সিটি, বিহার, সব জায়গাতেই কিন্তু শিক্ষার শুরুটাই হতো কিন্তু এমনকি বৈদিক গ্রন্থের মানে অধ্যায়ের মাধ্যমেও হতো বৈদিক চর্চা, বেদ চর্চা। অনেকে বলবেন যে খ্রিস্টীয় সপ্তম, অষ্টম, নবম, দশম শতকে বেদ চর্চার কি কোনো সেরকম কিছু ছিল? কিন্তু এই আসছি আমরা দীপঙ্কর শ্রীজ্ঞানের কথাতেই আসছি, যে বেদ চর্চা যে তিনি ভীষণ মানে রীতিমতো বেদশাস্ত্রে পারঙ্গম ছিলেন, সেটা কিন্তু তার জীবন চরিতের মধ্যেই রয়েছে। তো শ্রীজ্ঞানের, দীপঙ্কর শ্রীজ্ঞানও তার বাইরে ছিলেন না। তিনি আসলে, আমরা সবাই জানি, অনেকেই জানি, তিনি বিক্রমণিপুর, সুবর্ণধ্বজ তার জন্মস্থান। ব্রুমস্টোন জিনকর তার এতে বলছেন, তা একটা মানে তার গুরু তো মানে তার অতীশের শিষ্য ছিলেন, বহু বছর অতীশের সঙ্গে তিনি অতিবাহিত করেন তিব্বতে। এবং শকপা, যিনি কল্যাণ মিত্র, তিনিও বলছেন, তিনি 19 বছর অতীশ দীপঙ্করের সঙ্গে ছিলেন, বলছেন যে তিনি বিক্রমণিপুর মানে বিক্রমপুর, সেখানে এক মানে কিছু ওই ছোট রাজা মানে সামন্ত শাসকের মতো, তার পিতা কল্যাণশ্রী সেই রাজগৃহে রাজবংশে জন্মগ্রহণ করেন। এবং স্বয়ং অতীশের মুখের কথা ওই আমাদের জিনক ব্রুমস্টোন তিনি বলছেন যে, অতীশ বলছেন যে তখন আমাদের অনেকেই রাজবংশীয় মানে রাজবংশীয় থাকতেন, কিন্তু সকলেই রাজা হতেন না। এটা তো আমরা অর্থশাস্ত্র যারা পড়েছি তারাও জানি। কিন্তু কিছু কিছু মানে খানিকটা পরবর্তীকালে যাদের আমরা জোরদার জমিদার বলি বা আগে আমরা সামন্ত শাসক বলি, ওই রকম ছোট ছোট অঞ্চলের প্রধান, সেরকমই কেউ হয়তো সুবর্ণধ্বজ, একটু হয়তো বাড়িয়ে বলেছেন যে সেই প্রাসাদের চারিদিকেই সোনার পতাকা, যাই হোক মানে সমৃদ্ধশালী। বিক্রমণিপুরের গ্রামটি হলো বজ্রযোগিনী, ভেরি সিগনিফিকেন্স। অতীশ যে সময় জন্মগ্রহণ করেন 980, ধরে নি 980 মানে অর্থাৎ দশম শতক, খ্রিস্টীয় দশম শতক, 980 থেকে 983 মধ্যে। কেউ কেউ বলছেন 982, কেউ বলছেন 980, তার মধ্যেই অতীশের, কারণ শকপাল লেখা আছে তিনি ওই 982। আবার শরৎচন্দ্র দাস তিনি তিব্বতে লাসাই গিয়ে যে তানজুর থেকে যেভাবে মানে তার জবানিতে বলছেন 980। যাই হোক, দশম শতকের শেষ ভাগ বলতে পারি। সেই সময় জন্মগ্রহণ করেন অতীশ। তার পিতা ছিলেন কল্যাণশ্রী, মাতা হলেন প্রভাবতী দেবী।
তাদের 3 ছেলে, আমরা অনেকেই জানি, সম্ভবত ইনি মধ্যম পুত্র। এর নাম ছিল চন্দ্রগর্ভ, জ্ঞানগর্ভ, চন্দ্রগর্ভ, আরেকজন ছিলেন, নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। তা যাই হোক, নাম দেখে বা এগুলো থেকে বুঝতে পারি যে এরা কিন্তু প্রত্যেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। একটা মজার ব্যাপার, পাল রাজাদের সময়, পাল বংশে আমরা দেখি এরা কিন্তু সবাই তো বৌদ্ধ, মানে আমরা কি বলবো, রয়্যাল, যেটাকে আমরা বলি রাজকীয় ধর্মটা ছিল বৌদ্ধ ধর্ম। কিন্তু ভারতীয় সভ্যতা তো সবসময় সহিষ্ণুতার চরম জায়গায় পৌঁছেছে। সেখানে যে কোনো ধর্মের অসহিষ্ণুতা ছিল না, কারণ ধর্ম কথাটার ব্যাখ্যাই অন্য ছিল। ধর্ম মানে রিলিজিয়ান, ওই ইংরেজি কথা তো নয়। তো যে কারণে এরা বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন। আর ওই সময়টা একটু আমাদের ভাবতে হবে, হীনযানী বৌদ্ধ ধর্ম কিন্তু শেষ। বিজ্ঞানবাদী, যদিও অতীশ নিজে বলেছেন যে তিনি শূন্যবাদী এবং বিজ্ঞানবাদী উভয় হীনযানী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি ভীষণ রকম সশ্রদ্ধ ছিলেন, শ্রদ্ধাবান ছিলেন। কিন্তু ওই সময় ভারতবর্ষে হীনযানী, বিশেষত আমাদের ইস্টার্ন রিজিয়ানে তান্ত্রিক মিস্টিসিজম ঢুকে যায়, এবং যার ফলে মহাযানী, আরো বিশেষ করে বললে বজ্রযানী বৌদ্ধ ধর্মের কিন্তু একটা বিরাট, মানে কি বলবো, মানে প্রতিষ্ঠা হয়ে যায়। আমরা এখন যে দেখবেন আপনারা, যে বিভিন্ন, এই যে যখন পাহাড়ে বেড়াতে গেলে বিভিন্ন গুম্ফাগুলোতে, তিব্বতী গুম্ফাগুলোতে, বা যদি আসাম, ত্রিপুরা বা যে কোনো জায়গাতে গুম্ফাগুলোতে দেখবেন, আমাদের মহাবোধি সোসাইটিতেও আছে, বা এখানেও যেগুলো আমাদের বুদ্ধিস্ট মনাস্ট্রি এখানে রয়েছে সেখানেও দেখতে পাবেন বহু দেবদেবীর মূর্তি মিউজিয়ামে আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এরা কিন্তু সবাই মহাযানী সব বৌদ্ধ। হীনযানী মোটামুটি খ্রিস্টীয় 5ম 6ষ্ঠ শতকের পর, ষষ্ঠ না আরেকটু পরে, মানে শঙ্করাচার্যের আগে যে বৌদ্ধ ধর্মের একটা বিরাট একটা আবির্ভাব হই, মানে পোস্ট বুদ্ধিস্ট, মানে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয় 1ম 2য় 3য় শতকের সময় কিন্তু ছিল। আপনার ধর্মকীর্তি বা এদের অনেকেরই নাম জানি। শঙ্করাচার্যের সময় থেকে কিন্তু ওই তখন ওই তর্কযুদ্ধ ইত্যাদি ইত্যাদি বৌদ্ধ ধর্ম খানিকটা কি বলবো, অনেকটাই বৌদ্ধ ধর্মের একটু ক্ষয় বলবো না, মানে একটুখানি মানে অতটা দেখা, মানে কমে যায় আর কি বৌদ্ধ ধর্মের প্রচলনশীলতাটা। আর ওই ফাঁকেই তান্ত্রিক বুদ্ধিজম, এই সরি তান্ত্রিক তন্ত্র, যে যেটা আমাদের শৈব বা শাক্ত কাল্টের যে জায়গাটা ছিল, সেই জিনিসটা সবচেয়ে বেশি কিন্তু ইস্টার্ন রিজিয়নে সব থেকে বেশি। এটা আপনারা অনেকেই জানেন, শশীভূষণ দাশগুপ্তের লেখাও পড়বেন, দেখতে পাবেন, বা অন্য অনেক বহু রয়েছে। তান্ত্রিক তন্ত্র সাধনার যে জায়গাটা, বিশেষত এখানে খানিকটা শৈব কাল্ট এবং শাক্ত কাল্টের মিক্স আপ হয়েই হয়েছিল। তার মাধ্যমে ওই মহাযানী সম্প্রদায় এবং তারপরে বজ্রযানী বিভিন্ন দেবদেবীর আমরা কিন্তু উদ্ভব দেখি। এই যে গুম্ফাগুলোতে দেখবেন বহু, যেমন ধরুন আমরা বজ্রযোগিনী, ছিন্নমস্তা, তারা, বজ্র ডাকিনী, সিংহনাদ, সব এরা কিন্তু ছিন্নমস্তা আমাদের দেবী, আর বজ্রযোগিনী কিন্তু বৌদ্ধ দেবী, মানে মহাযানী দেবী ডিটি আর কি বজ্রযোগিনী। তারপরে ধরুন আমরা হয়গ্রীব, হ্যাঁ, তারপরে ধরুন পর্ণশবরী, জাঙ্গুলি, এরকম অনেক অনেক রয়েছে। হ্যাঁ, তারপরে নৈরিতা, হ্যাঁ, এরকম বসুধারা, প্রচুর রয়েছে, হারিতি, বহু বৌদ্ধ দেবী, বৌদ্ধ দেবতা। তো এরা সবাই মহাযানী, এবং এদের মহাযানী তথা বজ্রযানী। তো এই যে বজ্রযান বৌদ্ধ ধর্মের যে প্রভাব, সেটার কিন্তু একটা বড় উৎস বললেও অত্যুক্তি হয় না, যেটা আজকের দিনের বাংলাদেশ, মানে ওই যে বিক্রমপুর বা ওই অঞ্চল, যেটাকে যোগেন্দ্রনাথ গুপ্ত থেকে আরম্ভ করে অনেকেই বঙ্গ বলে বলছেন,
আমাদের এই লাড়হা বা রাঢ়বঙ্গ, যেটা আজকে বীরভূম বা এই অঞ্চলটাকে রাঢ় দেশ বলা হতো, সমতট মানে মেদিনীপুরের ওই দিকগুলো, তো বঙ্গ ওটাকে ওরা ওই জায়গাটা বলছেন। হয়তো আহ অনেকে ঐতিহাসিক দীনেশচন্দ্র সেন তো বলেছেন, আর সি মজুমদারও বলেছেন, রমেশচন্দ্র মজুমদার, যে সমৃদ্ধি বা যেমন আমরা পাল, সেন, বর্মন, চন্দ্র, যত আমরা প্রসিদ্ধ রাজবংশ বঙ্গভূমির আমরা দেখেছি, কর্ণ সুবর্ণটা শশাঙ্কের সময় ছেড়ে ওই দিকটা ছিল, উত্তরবঙ্গের ওই দিকটা। কিন্তু পরবর্তীকালে অষ্টম সপ্তম শতকের পর থেকে আমরা কিন্তু ওই অঞ্চলেই, সকলেরই রাজধানী হচ্ছে বিক্রমপুর, সকলেরই রাজধানী, আর খালি চন্দ্রদেবটা আলাদা ছিল। তো একটা ভাস্ট, এবং সেখান থেকে তারা চলে আসছেন কোথায় না, অঙ্গে মানে মগধের দিকটা। পালেদের রাজধানী যদিও ওইখানটা ছিল না, পালেরা মগধ এই পাশটাতেই ছিলেন, কিন্তু তাদের রাজত্ব তারা বিস্তার করেছিলেন পুরো অঞ্চলে। তা যাই হোক, পাল রাজাদের ওই সময় কিন্তু বজ্রদানী বুদ্ধ ধর্মের প্রভাব, এবং অতীশ দীপঙ্কর চন্দ্রগর্ভ রাজকুমার চন্দ্রগর্ভ যখন জন্মে গ্রহণ করেন, তারাও কিন্তু বৌদ্ধ ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মের তার মানে ওই সময় ওখানে মানে ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা, আসাম, বঙ্গভূমি এই অঞ্চলগুলিতে এবং সমতট, আপনারা এর আরো আগে খ্রিস্টীয় ষষ্ঠ শতক চতুর্থ শতক থেকেই ধরি না কেন, গুপ্ত যুগে আপনারা দেখবেন ইৎসিং এর লেখায় তাম্রলিপ্তে অজস্র বৌদ্ধ মনাস্ট্রি পাওয়া যায়, হিউয়েন সাং এর লেখায় পাচ্ছি অজস্র বৌদ্ধ মনাস্ট্রি। তার মানে বৌদ্ধ ধর্মের প্রসার সেরকম হয়েছিল। এখন অতীশ দীপঙ্করের সময়, তাহলে কেন আমরা বিশেষ করে অতীশকে বলবো? তিব্বতে এমন নয় যে তিনি প্রথম প্রচলন করেন, তা কিন্তু নয়। এখন এই যে তান্ত্রিক বুদ্ধিজম, যেটাকে বজ্রযানী বা আমি বলি, এর প্রভাবটা না অতিরিক্ত বিস্তার লাভ করে। এবং আমরা জানি, আমরা কলহনের রাজতরঙ্গিনী পড়েছি, ওই যে সিল্ক রুট, অরিজিনাল সিল্ক রুট কিন্তু ওই লে লাদাখের ওই অঞ্চল থেকে। তো ওই দিকে আপনারা যারা রাজতরঙ্গিনী পড়েছেন বা জানেন, বৌদ্ধ ধর্মের একটা ওই অঞ্চল থেকে, তিব্বত থেকে বহু বৌদ্ধ ভিক্ষু কিন্তু ওই সিল্ক রুট ধরে ভারতবর্ষে আসতেন। মজার ব্যাপার, এই দিক থেকে কিন্তু মানে যেটা নেপাল রক্সৌল হয়ে যে জায়গা, সেখান থেকেও যে আসেননি তা না, কিন্তু কম, মেনলি আসা হতো ওই দিক থেকে। তা আসার ফলে তিব্বতে যে কোনো ভাবেই হোক, যে বৌদ্ধ, যেমন সুবর্ণদ্বীপ যেটাকে ব্রহ্মদেশ বলা হয়, সেখানেও বৌদ্ধ ধর্মের প্রসার হয়। আমরা জানি, রামচরিতও আছে যে ধর্মপাল পালেদের সময় একটা বাণিজ্যিক যোগাযোগ হয়েছিল, ভীষণভাবে বাণিজ্যিক, এবং যেটাকে আমরা বলি আপনার কি বলে জানো, মানে যেটাকে কালচারাল, সাংস্কৃতিক যোগাযোগ, বরবুদর বা ইত্যাদি, তো ভিয়েতনাম, কম্বোজ, ওই পুরো অঞ্চলে রয়েছে, নামগুলো দেখলেই বোঝা যাবে। তো যাই হোক, অতীশ দীপঙ্কর, যেটা আমরা একটু প্রসঙ্গাত্মক চলে যাচ্ছি, অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন এবং তিনি অসম্ভব প্রতিভাধর ছিলেন। মাত্র 10 বছর থেকে 13 বছর বয়স, 13 না 15 বছরের মধ্যে তিনি ন্যায়বিন্দু, তাকে শিক্ষা লাভের জন্য তাকে বরেন্দ্র ভূমিতে পাঠানো হয়। বলা হয়, ওই তার জীবনীতেই রয়েছে, জেতারি একজন বৌদ্ধাচার্য, সেই তার কাছে পাঠানো হয়। যদিও জেতারির যথার্থ পরিচয় নিয়ে এখনো বেশ কিছু মানে ইয়ে রয়েছে, মানে কি বলবো, কন্ট্রোভার্সি রয়েছে। তো যাই হোক, তিনি বরেন্দ্র ভূমিতে গিয়েই তিনি শিক্ষা লাভ করেন, এবং 15 বছরের মধ্যে ন্যায় এবং ব্যাকরণ শাস্ত্রের তার ব্যুৎপত্তি অসাধারণ হয়ে যায়। যে আমি একটু আগে বললাম, ন্যায় ব্যাকরণ শাস্ত্র না জানলে যে কোনো মানে তারপরে যখন ভিক্ষু হচ্ছেন, বৌদ্ধ ধর্মের মানে কি বলবো সন্ন্যাস নিচ্ছেন, তিনি যখন ওই জ্ঞান পথে, সারস্বত পথে যাচ্ছেন, তাকে কিন্তু ওই জায়গাটা যেতেই হবে। তারপরে অদ্ভুত ভাবে তিনি যখন তার 15 বছর বয়সে, তিনি 19 বছর বয়স, 19 বছর বয়স, তখন তিনি কৃষ্ণগিরি বিহার, অনেক বিহার মানে ইউনিভার্সিটি আমাদের এই অঞ্চলে ছিল, সেখানে রাহুল গুপ্তের কাছে ত্রিরত্ন শিক্ষা, বৌদ্ধ শাস্ত্রের জ্ঞান লাভ করা, সৌত্রান্তিক, বৈভাষিক, এই সমস্ত মানে হীনযানী বৌদ্ধ সম্প্রদায়গুলির যত গ্রন্থ,
আবার এই বিষয় ছাড়াও বৌদ্ধ গ্রন্থগুলিতে ভীষণভাবে ব্যুৎপত্তি অর্জন করেন। 21 বছর বয়সে তিনি চতুষ্ষষ্ঠী কলা থেকে আরম্ভ করে যেমন ব্যাকরণ শাস্ত্রে আগেই ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, তিনি বৌদ্ধ সংঘে যোগদান করেন এবং তার অসাধারণ পাণ্ডিত্যের জন্য ওদন্তপুরী মহাবিদ্যালয় মহাবিহার ইনি তার প্রধান যিনি ছিলেন মহাস্থবির আচার্য শীলরক্ষিত, বিখ্যাত পণ্ডিত, ইনিও বাঙালি পণ্ডিত, এর কথা কিন্তু কেউ জানি না আমরা। তো এর কাছে ইনি কিন্তু ভিক্ষু ব্রতী গ্রহণ করেন, ভিক্ষু ব্রত লাভ দীক্ষা লাভ করেন এবং 25 বছর বয়সে বহুত এই যে বলা হয় তীর্থিকা সম্প্রদায়, যারা তীর্থিক বা তীর্থিকা এরকম বলা হয়, যাদের এটা তো আমরা জানি যে তখন তর্কযুদ্ধে পরাস্ত করলে তবেই, সে তো আমরা নিমাই পণ্ডিতের সময় পর্যন্ত কি আরো পরে, বহু পরেও রয়েছে। আর বঙ্গভূমিতে এই তর্কের একটা নবদ্বীপ ছিল সেই জায়গা, বা মিথিলার মতোই আর কি। তো তর্কযুদ্ধে পরাস্ত করে বহু পণ্ডিতকে পরাস্ত করেন এবং শীলরক্ষিত নিজে তাকে শ্রীজ্ঞান উপাধি দেন। শ্রীজ্ঞান, জ্ঞানশ্রী, তার মতো ওই রকম পণ্ডিত, ওই রকম মানে অসাধারণ মনীষা বলা হচ্ছে। শরৎচন্দ্র দাস বলছেন যে তার জীবনী থেকে যেটা জানতে পেরেছেন, ওই সমসাময়িক কালে আর কেউ ছিলেন না। এবং তারপরেই তখন মহিপাল, প্রথম মহিপাল, অনেকেই জানেন পালরাত প্রথম মহিপালও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একজন শাসক ছিলেন, রুলার। তারই অনুরোধে তিনি তাকে বিক্রমশিলা মহাবিদ্যালয়ে মহাবিহারের অধ্যক্ষ করেন অতীশ দীপঙ্করকে। এই পর্যন্ত চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, তাকে নাগার্জুন, আচার্য নাগার্জুন, খ্রিস্টপূর্ব 2য় শতকের যে নাগার্জুনের কথা আমরা জানি, অসাধারণ চিকিৎসক, অসাধারণ বৌদ্ধ পণ্ডিত, দার্শনিক, সে নাগার্জুনের সঙ্গে তুলনা করা হতো। মজার কি কেন? যোগেন্দ্রনাথ গুপ্তের একটি লেখায় আমি দেখেছি, বলা হচ্ছে উনি লিখছেন যে ওদন্তপুরী যে মহাবিহারে, এটা হচ্ছে শ্রক্পা বা শ্রক্পো, যাকে আমরা কল্যাণ মিত্র বলি, তিনি এসেছিলেন ভারতবর্ষে, বিনয়ধর এসেছিলেন। তো ওরা দেখছেন ওদন্তপুরী মহাবিহারের গায়ে প্রধান যে তোরণদ্বার, একদিকে নাগার্জুনের মূর্তি আর একদিকে অতীশ দীপঙ্করের, অতীশ তখনও তাকে অতীশও বলা হতো না, দীপঙ্কর শ্রীজ্ঞানের মূর্তি, তখন তিনি প্রধান অধ্যক্ষ, অঙ্কিত রয়েছে, মানে ভাস্কর্য, মানে অঙ্কিত বলবো না, খোদিত রয়েছে মূর্তি। তার মানে তাকে যে কোন স্তরে বেঁচে থেকেও, মানে জীবিত অবস্থায় তার মূর্তি খোদিত হচ্ছে, এটা কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতেই বলে তার মনীষা কতদূর বিস্তৃত হয়েছিল। মজার ব্যাপার, এই সময় থেকেই তিব্বত বহুদিন ধরে, এই যে বললাম ওই সিল্ক রুট, এই সিকিমেরটা কিন্তু অরিজিনাল সিল্ক রুট নয়, সিল্ক রুট ওইটা তো যেটা আপনারা মার্কো পোলোর অ্যাডভেঞ্চার অফ মার্কো পোলোতে পড়বেন। তো ওইখান থেকে যত বৌদ্ধ ভিক্ষু আসতেন, তিব্বতের যারা শাসক, যে রাজা, বহুবার চেষ্টা করেছেন, কারণ তিব্বতে যে কোনো ভাবেই হোক ওই তান্ত্রিক বুদ্ধিজমটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে সেখানে বৌদ্ধ ধর্মের যে মূল তত্ত্ব, মূল বোধ, সেটা কিন্তু প্রায় লুপ্ত হওয়ার মুখে ছিল। যে কারণে বারবার ভারতবর্ষ থেকে, ভাবা যায় ভারতবর্ষ থেকে তারা নিয়ে যাচ্ছেন, কোন স্তরে ছিলেন তখন সবসময় ভারতবর্ষ থেকেই যেতেন, আজকের ভারতবর্ষ নয় তো সেটা। তো বারবার এখান থেকে শ্রেষ্ঠ পণ্ডিতদের নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ও ইটস টাইম টু কনক্লুড। ওকে, আমি জাস্ট একটু বলে দিই, তা খুব কিছুই বলা হলো না, কারণ মহাসমুদ্র সম্পর্কে এত ছোট করে বলা যায় না। তো ব্যাপার যেটা হয়েছে, আপনাদের যদি মনে হয়, আপনার মানে কত শোনা যে এবার 2বার 4বার, হ্যাঁ, মানে বারবার করে তিব্বতের যখন 6ষ্ঠ শতক থেকেই সংসান কাম্পু আরম্ভ করেছিলেন, কিন্তু তারপরে এই 10ম শতকে যে তিব্বতে তাকে নিয়ে যাওয়ার জন্যে বারবার করে তদানীন্তন যে তিব্বতের যিনি শাসক ছিলেন, সন্ন্যাসী মানে লামাই, তিনি কিন্তু বারবার চেষ্টা করেছেন এবং বিনয়ধর নামে একজন
প্রসিদ্ধ পণ্ডিত তিব্বতী ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষু, তাকে নিয়ে আসেন। তিনি অদন্তপুরীতে এই বিক্রমশিলায় আসেন এবং এর আগেও একবার এসেছিলেন তারা অজস্র সোনা নিয়ে, মানে সোনা মানে মানে অগণিত, অসংখ্য, অজস্র, যাতে তাকে ওই পরিবর্তে শাসক পালরাজ এবং বিক্রমপুরী মানে তদানীন্তন শাসক যাতে দীপঙ্করকে ছেড়ে দেন, তিব্বতে নিয়ে অনুমতি দেন তিব্বত যাত্রার। তার মানে কতটা তার প্রসিদ্ধি ছিল। সেবারে দীপঙ্কর যাননি, পরিষ্কার বলে দিয়েছিলেন নির্লোভ সন্ন্যাসী তো। পরের বার আবার এসেছিলেন, তখন ওই দর্জে মারা যান, তাঁরই ভ্রাতুষ্পুত্র চ্যাংচুব, তিনি আবার এক পাঠালেন। এবং যে কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যার মেঘে একটুখানি আছে, যদি কেউ পড়েন ইতিহাসের গল্পের মোড়কে ইতিহাস দেখতে পাবেন। তা দীপঙ্কর যান, আমার বক্তব্য এইখানে যেটা বলার জন্যে, 60 বছর, 59 প্রায় বয়স দীপঙ্কর যখন যাচ্ছেন, 59 বছর বয়সে। হ্যাঁ, সুতরাং আর আমার বলার কিছু নেই, আপনারা যখন বলে দিলেন টাইম টু হ্যান্ড ওভার দ্য চেয়ার, আমি এইটুকুই বলি, আমি বলতেই পারলাম না কিছু। 59 বছর বয়সে তিনি যান, 1 বছর অত্যন্ত কষ্ট করেন এবং তিনি একদম যেভাবে তিব্বতীদের মধ্যে এবং তিব্বত থেকে চীন বহু জায়গায় বৌদ্ধ ধর্মের প্রকৃত অর্থ তাৎপর্য তিনি বোঝাতে সমর্থ হন। অজস্র গ্রন্থ রচনা করেছেন অতীশ দীপঙ্কর, প্রায় 35-36টার উপর গ্রন্থ। তিব্বতে বহু বিহার স্থাপন করেছেন, নেপালে স্বয়ংভূতে করেছেন। আপনারা স্পিতি গেলে দেখবেন তাবো বিহার, সেখানে 2টো ম্যানুস্ক্রিপ্ট আছে। সেই ম্যানুস্ক্রিপ্টে তার মধ্যে একটিতে জানা যায় যে অতীশ দীপঙ্করের কি স্থান ছিল। আজকে আমার বক্তব্যের এইটুকুই বিষয় যে অতীশ দীপঙ্কর প্রথম বাঙালি যিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্মকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠা করেন। তারই পথ ধরে স্বামী বিবেকানন্দ 20 শতাব্দীতে আমেরিকা যান। সুতরাং স্বামীজি আমার জীবনের সবটুকুই, কিন্তু তার যে পথপ্রদর্শক অতীশ দীপঙ্কর, তার প্রতি শ্রদ্ধা নিবেদন না করলে বাঙালি কিন্তু তার রুটকে, তার ইতিহাসকে জানতে পারবে না। আমরা যারা সংস্কৃতের লোক, আমাদের অনেক বেশি জানা উচিত, কিন্তু আমার খুব খারাপ লাগে, খুব দুঃখ হয় এই ভেবে যে আমরা সংস্কৃতর মানুষ, আমরা কিন্তু আমার ভারতবর্ষের ইতিহাসকে গুরুত্ব দিই না। আজকে এইটুকুই বললাম। যদি কখনো সম্ভব হয়, কিছু বই আছে এবং অতীশ সম্পর্কে বহু গবেষণা, আমি নিজেই কাজ করছি অতীশকে নিয়ে, তো এইটুকু বলে কোনো মানে অজস্র কাজ করেছেন অতীশের সম্বন্ধে শ্রদ্ধা, যেভাবে এমনকি চীন দেশের সম্রাট পর্যন্ত অতীশ মানে তারা উঠে দাঁড়াতেন, অতীশা মানে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের শিরোপা ভারতবর্ষ দেয়নি, বঙ্গভূমি দেয়নি, দিয়েছে কিন্তু বিদেশ। এইটুকু বলেই শেষ করছি। তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ মধ্যাভিষিক্ত মনীষী অতীশ দীপঙ্কর। ধন্যবাদ ম্যাডাম। সময়ের এটা আমাদের সবসময় থেকে যায়, সময়টা থাকলে আরো খুব সুন্দর করে আপনি বলছিলেন, শুরু করেছিলেন, হয়তো সময়ের কারণে কোথাও একটু আপনাকে থেমে যেতে হলো। অ্যাকচুয়ালি আমাদের এই লিঙ্কটাতে প্যারালালি নেক্সট সেশন আরেকটা শুরু হয়, হ্যাঁ, সেম লিঙ্কে, ওই জন্যই। তো যাই হোক, ম্যাডামকে আমরা আগ্রহ রাখবো, যদি পরবর্তী ক্ষেত্রে আরেকবার ম্যাডামকে কখনো এই বিষয়ে যদি বলতে মানে আমরা অনুরোধ করি, ম্যাডাম আমাদেরকে নিরাশ করবেন না আশা করছি। অতীশ দীপঙ্করের বিষয়ে অত্যন্ত গবেষণাধর্মী যে বক্তব্য আপনি উপস্থাপন করলেন, অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত ম্যাডাম মানে ভারতীয় যে এপিগ্রাফি, অভিলেখ শাস্ত্র বা শিলালেখ বা প্রাচীন ভারতীয় ইতিহাস, এই বিষয়ে ম্যাডাম কিন্তু প্রচন্ড কাজ করছেন। ওনার আন্ডারে প্রায় মানে একাধিক যে গবেষক পিএইচডি করেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো ম্যাডামও যথেষ্ট আগ্রহী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এপিগ্রাফি বিষয়ে তিনি এই মানে অধ্যাপিকা। যাই হোক, অতীশ দীপঙ্করের থেকে আমরা যে শিক্ষাগুলো মূলত পাচ্ছি, যে তিনি
বিশ্ব সংস্কৃতিতে ভারত ও তিব্বতের সাংস্কৃতিক সেতু বন্ধন ঘটিয়েছিলেন। আন্তর্জাতিক শান্তি বা করুণার বার্তা তিনি দিয়েছিলেন আন্তর্জাতিক লেভেলে। তো মূলত ভারতীয় ইতিহাসে তাকে আন্তর্জাতিক বৌদ্ধ সংস্কৃতির দূত বা প্রাচ্য শিক্ষার রক্ষক বলেও আমরা বলতে পারি, বাংলার সাংস্কৃতিক গৌরব বলেও আমরা বলতে পারি। তার মূল শিক্ষা যে জ্ঞান ছাড়া মুক্তি নেই, করুণা ছাড়া ধর্ম নেই, মানবতা ছাড়া সভ্যতা নেই। যাই হোক ম্যাডাম, এরপর আমাদের আজকের অধ্যক্ষ মহোদয়া উপস্থিত আছেন, ওনাকে মানে ওনার বক্তব্যের মাধ্যমে আজকের এই সভা আমরা শেষ করব। ম্যাডাম। ঠিক কি বলা উচিত সুদীপাদির বক্তব্যের পরে সেটা আমার আমি সত্যি আশ্চর্য। মানে বলা হয় সুদীপাদিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি অনালোকিত বিষয়ের ওপরে এত গভীর চর্চা উনার রয়েছে, এবং এই যে গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে অতীশ দীপঙ্করকে দেখার যে বিহঙ্গ দৃষ্টি, এটার জন্যে সত্যি মানে একজন বাঙালি হয়ে আর এক বাঙালির এরকম গবেষণা করার এই যে সৌভাগ্য আমাদের হলো আজকে।